বাংলাদেশেও কিন্তু আজান নিয়ে স্যার সেই ষড়যন্ত্র হয়। মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, ওয়াজ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। কোন তারা এই যে আমাদের দেশটাকে যে নিয়ন্ত্রণ করছে, এই নিয়ন্ত্রণ আওয়ামী লীগ করছে না, এই নিয়ন্ত্রণ করছে আমাদের দেশের প্রশাসন, নিয়ন্ত্রণ করছে না, করছে ভারতের ভারত। সেই মালদ্বীপের মতো রাষ্ট্র তার স্বাধীনতা স্বকীয়তা রক্ষার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য যে ভূমিকা রাখতে পারে আমরা তো ধারে কাছে নাই। নেপাল রাখতে পারে, আমরা ধারে কাছে নাই। আমাদের সব নিয়ে যাচ্ছে, আমাদের বন্দর, এমন এক সার্বভৌমত্ব কোথায় আছে যে দেশে যেটা হচ্ছে সেটা আর ভারতের মধ্যে কোন। আমি আপনাকে ভিডিও দিতে পারি, আপনি দেখবেন যে ভারতে আল্লাহ আল্লাহ বল হ্যালো, আর ইট দিয়ে মারতেছে, পা পা থেতলে দিতেছে, মাথা থেতলে দিতেছে। আর বাংলাদেশেও সেই একই কাজ করছে। আপনি ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা হয়তো দেখছেন, সেম টু সেম। উভয় কিন্তু জয় শ্রীরামবাদী। এখন আমার বিষয়টা, আমার আপত্তিটা হচ্ছে ভারতে যা হচ্ছে তা বাংলাদেশে হচ্ছে। এটা কিসের ইঙ্গিত দেয়? এটা কি অখণ্ড ভারতের ইঙ্গিত দেয় না? তারা, আমরা ওই যে একটু আগে ক্যাপ্টেন মারুফ সাহেব যে কথাটা বললেন, আমরা তুরস্কে কামাল আতাতুর্ক মসজিদ বন্ধ করে দিছে। আমি আরেকটু যোগ করি যে আজানও বন্ধ করে দিছিল এবং ইমামদের ফাঁসিও দিছিল। তো এখন বাংলাদেশেও কিন্তু আজান নিয়ে স্যার সেই ষড়যন্ত্র হয়, মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, ওয়াজ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। কোনো একটা নিউজ দেখবেন টেলিভিশনের, যে কোনো ভাবে মসজিদ, মাদ্রাসা, মাইকের শব্দকে টেনে এনে ওই নিউজটা করা হবে। এত বড় একটা ঘটনা ঘটলো, কোন টেলিভিশন কোন নিউজ করছে? আজকে যদি এটা কোনো মুসলিমরা করতো তাইলে দেখতেন এতক্ষণে বিবিসি, সিএনএন লাইভ, মানে একেবারে স্টাফ রিপোর্টার পাঠিয়ে দিত ইংল্যান্ড থেকে। কিন্তু এখন মুসলমানদের মারছে, এটা নিয়ে কোনো নিউজ হবে না। আমরা নিজেরাই তো বর্ণ বৈষম্যের শিকার, আর এটার জন্য আমরা মুসলিমরা দায়ী। আমি বলবো একেবারে শতভাগ আমরা মুসলিমরা দায়ী। আপনি স্যার দেখবেন যে ওই যে আমাদের এই যে একটা প্রোপাগেশন চালানো হয়, যে হিটলারের সম্ভবত তথ্যমন্ত্রী বলেছিলেন যে একটা কথাকে, মিথ্যা কথাকে যদি 100 বার প্রচার করা হয় সেটা সত্য হয়ে যায়। আমাদের দেশের মিডিয়া একটা ন্যারেটিভ দাঁড় করায়, সেটা হলো মুসলমানরা মূর্তি ভাঙে, মুসলমানরা মন্দিরে হামলা করে। কিন্তু আজ পর্যন্ত আমি দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া একটা ক্ষেত্রেও, আমি ইঙ্গিত করছি, কুমিল্লায় মূর্তিতে কোরআন রাখার কোনো ভিডিও প্রমাণ আমি পাইনি। জেমস এন্ড হলের সিসিটিভি ফুটেজ আমি লিক হয়েছে বলে জানি না। এটার রহস্যটা কি? এর আগে মাত্র 6 মাস আগে ফরিদপুরের ভাঙ্গায় মন্দির ভাঙা হয়েছে, প্রতিমা ভাঙা হয়েছে, সব মানে রেওয়াজ উঠে গেছে, মুসলমানরা ভাঙছে। ভিডিওটা এই দেখলাম, এখন ইউটিউবে খুঁজে পাচ্ছি না, ফেসবুকে খুঁজে পাচ্ছি না, এতক্ষণ সার্চ করতেছিলাম। সেই জায়গায় ভিডিওটা আমার কম্পিউটারে আছে। সেই জায়গায় পরে সিসিটিভি ফুটেজে দেখা গেল যে এক হিন্দু যুবক ভাঙছে, সে স্বপ্নে কি যেন দেখছে, এই কারণে ভাঙছে। কিন্তু রেওয়াজ কিন্তু উঠে গেছে, মুসলমানরা ভাঙছে। এই জায়গায় সে একই ঘটনা, কেউ দেখলো না মন্দিরে আগুন দিতে, কিন্তু মুসলমান কিন্তু মাইরা ফেললো। এটার কারণটা কি? এটা কারণটা হলো ধারাবাহিক মুসলমানদের বিরুদ্ধে প্রচার, মৌলবাদের লেকচার ঝাড়া। এরা মূলত উগ্র হিন্দুত্ববাদী, পিনাকিদা যেটা বলে, এরা সেকুলারিজমের মুখোশ ধরে আসে, মুসলিম বিদ্বেষ প্রচারণা চালায়, যার কারণে জনগণ, ওখানকার হিন্দুদের আমি এত দোষ দেই না, তারা তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে, তাই কারণে তারা প্রথম অ্যাটাকটা করছে মুসলিমদের। তাদেরকে বোঝানো হয়েছে মুসলিমরাই জগতে আমাদের একমাত্র শত্রু, এই অখণ্ড ভারত হইতে গেলে এই মুসলিমরাই একমাত্র শত্রু। এই কারণে করতে স্যার, এটা ধারাবাহিক, এটা অপপ্রচারের ফসল। ধন্যবাদ স্যার। সালাম আলাইকুম। আপনি কি মনে করেন মারুফ স্যার? জি, ধন্যবাদ। আমি মারুফ ভাইয়ের কাছে আসবো আপনার প্রশ্ন নিয়ে। মাসুম, আমি সংক্ষিপ্তভাবে বলেন। হ্যাঁ, শেষ করছি। মারুফ ভাই, মনির ভাই, আমরা এই যে আজকে যে পিটিয়ে মানুষ হত্যা, এটা আজকে না তো, এর শুরুটাই শুরু হয়েছে 2005-6-7 সালে লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করে। এই যে ভারতীয়, তখন থেকে ভারতীয় এই আগ্রাসন শুরু হয়ে গেছে। তৎকালীন সময় আমরা দেখতে পাইছি যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, তারা ভারত যুক্তরাষ্ট্রপন্থী। এরপরে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, শুরু হলো সেখান থেকেই আমাদের পিলখানা বিডিআর বিদ্রোহ ঘটনা ঘটিয়ে আমাদের দেশের রাষ্ট্রীয় যন্ত্রকে পঙ্গু করে দেওয়া হইলো ভারতের রয়ের মাধ্যমে, যেটা নিয়ন্ত্রণ নিয়ে, কারণ পরবর্তীতে যাতে কোনো কেউ আর সমস্যা করতে না পারে। এরপরে আমাদের বিএনপি নেত্রীকে মিন্টু রোডের বাসা থেকে বের করে আনলো, তারপরে বিএনপির উপর এক ধরনের টর্চার চালানো হইলো। আমি সংক্ষেপে বলছি মনির ভাই, এরপরে শুরু হইলো জামাতি ইসলামকে কিভাবে পঙ্গু করা যায়, তার একটা সুর তুললো তারা। এই যে কিছু কুকুর শিয়াল আছে গণজাগরণ মঞ্চের, তাদেরকে লেলিয়ে দিয়ে আমাদের দেশে জামাতি ইসলামের নেতা কর্মীদেরকে হত্যা করে, এরপরে আপনার শুরু, আমরা পর্যায়ক্রমে দেখলাম পাঠ্যপুস্তকে হিন্দু ধর্মাবলম্বী ভাইদের বই দিল, মানে একটা একটা করে তারা এগোচ্ছে এইভাবে ভাই। আর এই যে আজকে তাদের, আমি তো এইখানে বসবাস করি, যেখানে আমাদের এলাকায় হিন্দু সম্প্রদায়ের ভাইদের সংখ্যা অনেক বেশি, এবং আমরা দেখি এই আওয়ামী লীগের মধ্যে হিন্দু সম্প্রদায়ের লোকদের সবচেয়ে সংখ্যা বেশি।
তো এই যে আজকে তারা এই যে আমাদের দেশটাকে যে নিয়ন্ত্রণ করছে, এই নিয়ন্ত্রণ আওয়ামী লীগ করছে না, এই নিয়ন্ত্রণ করছে আমাদের দেশের প্রশাসন, নিয়ন্ত্রণ করছে না, করছে ভারতের ভারত, এবং ভারতের পিছনে যে মূল শক্তি ইসরায়েল আমাদের দেশটাকে নিয়ন্ত্রণ করছে। এবং আমরা যদি এখনো আমরা যদি এখনো জাগ্রত না হই, ক্যাপ্টেন মারুফ রাজু ভাইয়ের সঙ্গে একমত পোষণ করে আমি বলছি, এখনো যদি আমরা জাগ্রত না হই, আদূর ভবিষ্যতে এর চেয়ে আজকে তারা আমার 2 ভাই মারা গেছে ফরিদপুরে, কালকে আমার ইসলাম হতে পারে। আপনারা হয়তো বাইরে আছেন কিন্তু আমরা দেশে আছি, আমরা সচেতন আছি। প্রশ্ন করে শেষ করছি। আমাদের মারুফ রাজু ভাইয়ের কাছে আমার কাছে একটাই প্রশ্ন, ভাই আমাদের দেশের প্রশাসন কি আসলে নতজানু একটা প্রশাসন হয়ে গেছে? এই রাষ্ট্রের সরকারের মতো, এই আমি মাফিয়াদের মতো আমাদের দেশের প্রশাসনও কি নতজানু হয়ে গেছে এই ভারতের কাছে? এই প্রশ্নটা আপনার যদি জানা থাকে উত্তর দেবেন অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জনাব জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মনির ভাই আপনাকে ধন্যবাদ এবং রাজু স্যারকেও সালাম ও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আজকে প্রথম আলো পত্রিকা পড়ছিলাম, রাজু স্যারকে বলি, স্যার আমি আজকে প্রথম আলো পত্রিকা পড়ছিলাম। প্রথম আলো পত্রিকার মধ্যে মোদি যে ভারতে এখন যে নির্বাচন চলছে, সে মুসলিম বিদ্বেষী একটা বক্তব্য দিছে। ওই বক্তব্যটা দেখা গেছে কি বিরোধী দল তাদের ওই নির্বাচন কমিশনারে অভিযোগ করছে। এখন বিদ্বেষী বক্তব্যটা হলো যে বিরোধী দলের রাহুল গান্ধী নাকি বলছে যে এই 10 বছর যে মোদি দেশ শাসন করছে, যে টাকা মানে আত্মসাৎ করছে, ও টাকাগুলো উদ্ধার করে মুসলমানদেরকে বন্টন করে দিবে। এটা অপপ্রচার আর কি। তো এখন এটার প্রতিবাদ করছে সকল বিরোধী দল ভারতের। এখন আমার কথা হলো, আমাদের ফরিদপুরে যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা আসলে গুজরাটের যে কাহিনী, এই কাহিনীটা এখানে রয়ের মাধ্যমে ঘটানো হয়েছে। তবে আমার মনে হয় যেন এই নির্বাচন, ভারতের নির্বাচনের আগে আগে আরো অনেকটা ঘটনা হয়তো ঘটাইতে পারে। তো আমি বলবো আর কি এই কথা, যে আমরা মুসলমানেরা সচেতন হতে হবে। কারণ হলো কি, এরা বারবার যে ঘটনাগুলা ঘটাইতেছে, এই ঘটনাগুলা ঘটাই মুসলমানকে বিতর্কের দিকে নিতেছে। এখন আমি যে কথাটা বলছি, রাজু স্যার এটাকে কতটুকু যুক্ত মনে করেন একটু যদি বলেন। ধন্যবাদ। জি ধন্যবাদ। জনাব আজহারুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি বিজ্ঞ আলোচক জনাব মারুফ রাজু সাহেবের কাছে একটা প্রশ্ন রাখতে চাচ্ছি, যে ওনার আলোচনার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা স্থাপন করেন সবসময়, যার ফলে শ্রোতা দর্শক নন্দিত উনি, যথেষ্ট কমেন্টের মধ্যে বোঝা যায়। তো আমার প্রশ্নটা হলো যে এই যে ঘটনাটা যেটা পরে মারা হলো, সদস্য আহত করা হলো, এটা দ্বারা উনি মন্তব্য যেরকম করলেন যে একটু জানান দিচ্ছে, তা আমি বিষয়টাকে একটু অন্যভাবে উপস্থাপন করতে চাচ্ছি, যে জানান তো বহু আগে থেকে দিয়ে আসছে, এবং ওরা জানান দিতে দিতে আমাদের একদম মানে সবটা নিয়ে গেছে, জানান দেওয়ার তার কিছু বাকি নেই আমার দৃষ্টিতে। যে একটা সেই মালদ্বীপের মতো রাষ্ট্র তার স্বাধীনতা স্বকীয়তা রক্ষার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য যে ভূমিকা রাখতে পারে, আমরা তো ধারে কাছে নাই। নেপাল রাখতে পারে, আমরা ধারে কাছে নাই। আমাদের সব নিয়ে যাচ্ছে, আমাদের বন্দর, এমন এক সার্বভৌমত্ব কোথায় আছে যে আমার জাহাজ আগে ভিড়লে সে জাহাজ পরে করবে, খালাস করবে, আর ওই হিন্দুস্তানি জাহাজ সে আগে খালাস করবে। তো এইরকম অবস্থায় গেছে, আমাদের ল্যান্ড ব্যবহার করছে, অথচ নেপাল থেকে কিছু কিলোমিটার ব্যবহার করে আমাদের আমদানি একটা প্রস্তাব ছিল, সার্বভৌমত্ব দোয়া দিয়ে তারা দেয়নি। তো আজকে যে সচিবালয়ের দিকে তাকায়, সেখানে সেই সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, সেখানে যে সংখ্যাটা পরিসংখ্যান বেরিয়ে আসে, পত্রপত্রিকা বারবার আসছে। তারপরে নট অনলি দ্যাট, ইয়েতে চলে আসছে মাদ্রাসা বোর্ডে, সেখানে সেই ঊর্ধ্বতন কর্মকর্তা ওই সম্প্রদায় থেকে নিয়োগ করা হয়েছে। তো এইভাবে তো আমাদের দেশের আর কোনটা বাকি নেই, সর্বক্ষেত্রে তাদের যে একটা মানে অবস্থান, না শুধু যে অবস্থানটা তারা একদম কবজির মধ্যে আমাদের দেশটাকে সর্বক্ষেত্রে নিয়ে গেছে, বরং এখন আমাদের অবস্থান দাঁড়িয়েছে যে আমরা তাদেরকে সময় করে চলবো,
এই অবস্থান দাঁড়িয়েছে, যারা যা ইচ্ছা তাই করতে পারে, মারতে পারে, ইচ্ছে করলে আমাদের রাখতে পারে, এইরকম একটা অবস্থা দাঁড়িয়ে গেছে। এটা হলো আমার ধারণা।